আমি দীপ আব্রাহাম রোজারিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আজকে তোমাদের একাদশ অধ্যায় অর্থাৎ চলতরিৎ নিয়ে আলোচনা করতে এসেছি। সুতরাং আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করে দিই। তোমাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের বইটা একটু খুলে বসবে, কারণ যেহেতু তোমাদের বই ধরে আমি আগাবো, তোমাদের বইটার সামনে খোলা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আমি আশা করি তোমরা এর আগের অধ্যায় যেটা ছিল স্থির তড়িৎ ওইটা ভালো মতো পড়েছো, কারণ ওইখান থেকে অনেক ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে কাজে লাগাবো। যেমন উচ্চ বিভব, চার্জ বিভব, এগুলা কিন্তু তোমরা আগের অধ্যায়ে ভালো করে পড়ে এসেছো। ঠিক আছে, আমরা কিন্তু এটা জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আমার চার্জ প্রবাহিত হয়, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই আমার চার্জটা প্রবাহিত হবে, নিম্ন থেকে উচ্চতে হবে না। আর ততক্ষণ পর্যন্ত চার্জটা প্রবাহিত হবে যতক্ষণ না পর্যন্ত দুই পাশের বিভবটা সেম হয়ে যায়, বা বলা যায় দুই পাশের বিভব পার্থক্যটা জিরো হয়ে যায়। ঠিক আছে, দেখো এইটা একটা গোলক। ঠিক আছে, এইটাতে আমার অনেকগুলো পজিটিভ চার্জ আছে, এটাতে কিন্তু কোনো চার্জ নেই। তাহলে বুঝাই যাচ্ছে এটার বিভব যদি হয়ে থাকে VA, তাহলে এটার বিভব যদি হয়ে থাকে VB, তাহলে অবশ্যই VA টা হচ্ছে আমার VB থেকে বড়, কারণ দেখাই যাচ্ছে এখানে চার্জ আছে, ওখানে চার্জ নেই। তাহলে এখান থেকে ওইখানে কি কোনো চার্জ যাবে? যাবে না, যতক্ষণ না পর্যন্ত আমি এই দুইটাকে তার দ্বারা কানেক্ট না করব। তার দ্বারা কানেক্ট করার সাথে সাথে কিন্তু দেখা যাবে এখান থেকে কিছু পরিমাণ চার্জ ওইদিকে যাবে, যতক্ষণ না পর্যন্ত দুই পাশের বিভব সেম হয়। এই কারণে এখান থেকে তিনটে চার্জ, ধরো এই তিনটা চার্জ এখান থেকে ওইখানে চলে যায় যখন আমি তার দ্বারা কানেক্ট করি। ঠিক আছে, কিন্তু আরেকটা যায় না কেন? আরো একটা চার্জ কেন যাচ্ছে না? কারণ এখন এই দুই পাশের বিভব পার্থক্য তো সমান হয়ে গেছে, এখন তো আর VA বড় নাই, VA এবং VB এখন সমান হয়ে গেছে। এই কারণে চার্জ আদান প্রদানটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চার্জের প্রবাহ ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত দুই পাশের বিভব পার্থক্যটা থাকে। বিভব পার্থক্য যখনই শেষ হয়ে যায়, চার্জের প্রবাহটাও তখনই শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন এটাকেই যদি আমি আবার আরেকটু সুন্দর করে দেখি, ধরো আমার একটা AB পরিবাহী আছে। ঠিক আছে, একটা পরিবাহী যার নাম হচ্ছে AB, এবং আমি বলে দিলাম যে A পরিবাহী থেকে B পরিবাহীতে আমার Q পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে A পরিবাহীর বিভব পার্থক্য যদি VA হয় আর B পরিবাহীর বিভব পার্থক্য যদি VB হয়, তাহলে অবশ্যই কিন্তু বলা যায় VA গ্রেটার দেন VB। কারণ কি? কারণ আমি বলে দিয়েছি চার্জ আমার A থেকে B তে যাচ্ছে, তাহলে VA বড় না হলে তো আর VA থেকে VB এর দিকে যেত না চার্জ, তাই না? আমরা তো জানি চার্জ যায় হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এই কারণে VA টা আমার বড়। এখন আমি যদি বলে দেই যে Q পরিমাণ চার্জ আমার A প্রান্ত থেকে B প্রান্তে যেতে সময় লাগছে T সেকেন্ড, এবং এটাকে যদি আমি একটু লিখি যে T সেকেন্ডে আমার চার্জ যাচ্ছে হচ্ছে Q পরিমাণ, T সেকেন্ডে আমার চার্জ যাচ্ছে হচ্ছে Q পরিমাণ, অতএব একক সেকেন্ডে আমার চার্জ যাচ্ছে কি Q/T। একক সেকেন্ডে আমার Q/T পরিমাণ চার্জ যাচ্ছে। এই Q/T টাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ, I Q/T। এটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহের সূত্র, যে একক সময় হচ্ছে যে পরিমাণ চার্জ কোন পরিবাহীর ভেতর দিয়ে যায় সেই পরিমাণটাকে আমি কি বলি? তড়িৎ প্রবাহ। সংজ্ঞাটা আবারও বলছি, তোমাদের অনুরোধ করব যদি লেখার দরকার পড়ে তোমরা ভিডিওটা পজ করো এবং সাথে সাথে লিখে ফেলো, না লিখলে কিন্তু তোমরা বুঝবে না। ঠিক আছে, তাহলে চার্জ বা তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা আমি এখন দিচ্ছি যে কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সে তাকেই আমি কি বলবো? তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এই সংজ্ঞাটাই, এই তড়িৎ প্রবাহের সংজ্ঞাটাকেই আমি আরেকবার একটু ভিন্নভাবে বলবো। এখন ভিন্নভাবে বলা যায় যেটা হচ্ছে যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে, এই যে দেখো T দিয়ে ভাগ দেওয়া আছে, তার মানে হার। এটা কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে আমরা তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ বলি। এটাও কিন্তু বিদ্যুৎ প্রবাহের একটা সংজ্ঞা। ঠিক আছে,
দুইটার সঙ্গে খুব ইম্পর্টেন্ট, দুইটার সঙ্গে আসে পরীক্ষাতে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিদ্যুৎ প্রবাহটা কাকে বলে এবং আই দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহটাকে প্রকাশ করি। এবার এই বিদ্যুৎ প্রবাহের এককটা যদি আমি বের করতে চাই, একক, যে কোনো রাশির একক খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের এককটা বের করতে হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহের একক বের করতে চাইলে আমাকে এই দুইটার একক জানতে হবে। উপরেরটা হচ্ছে চার্জ, চার্জ হচ্ছে আমরা জানি চার্জের একক কুলম্ব, নিচে হচ্ছে টাইম, সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমার যে আই বা বিদ্যুৎ প্রবাহ তার একক কি? কুলম্ব সেকেন্ড ইনভার্স। কুলম্ব সেকেন্ড ইনভার্স, এটা কিন্তু আমার বিদ্যুৎ প্রবাহ বা আই এর একক, এবং এই এককটাকে আমরা সংক্ষেপে স্পেশালি লিখি অ্যাম্পিয়ার হিসেবে, অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আমি বলতে পারি যে তড়িৎ প্রবাহ আই, তড়িৎ প্রবাহ আই এর একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, এটাও রাইট। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাও কিন্তু রাইট, ঠিক আছে। এখন তাহলে যেহেতু রাইট, আমি এটা লিখতে পারি যে 1 অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1 কুলম্ব সেকেন্ড ইনভার্স 1। এটা কেন লিখলাম? কারণ এখান থেকে তোমাদের 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা পরীক্ষায় আসে। সংজ্ঞাটা আসলে তোমরা বলবে যে প্রতি সেকেন্ডে, এই যে দেখো পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, আমি আবারও বলি, প্রতি সেকেন্ডে, এই যে দেখো প্রতি সেকেন্ডে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে, ওই যে এবি যেটা এঁকেছিলাম, পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে তাকে আমরা কি বলবো? সেই বিদ্যুৎ প্রবাহকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আবারও বলি যে প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তবে সেই বিদ্যুৎ প্রবাহকে আমরা 1 অ্যাম্পিয়ার বলবো, ঠিক আছে। তাহলে এই যে আমার বিদ্যুৎ প্রবাহ আই এর একক কিন্তু কুলম্ব পার সেকেন্ড, এটাও রাইট। আবার বিদ্যুৎ প্রবাহ আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাও কিন্তু রাইট, ঠিক আছে। আমাদের আই বা বিদ্যুৎ প্রবাহের আরো একটি একক আছে, সেটা আমরা ওহমের সূত্র থেকে জানবো। ওহমের সূত্রটা তোমরা এখনো পড়োনি, সামনে পড়বে। আমি শুধু এইটুকু লিখি যে I equals to V/R। আমরা কিছুক্ষণ পরে এটা পড়বো। এখান থেকে কিন্তু আমি আমাদের বিদ্যুৎ প্রবাহের আরো একটি একক পেয়ে যাই। দেখো, আমরা জানি V হচ্ছে ভোল্ট, ভোল্টেজ বা বিভব, ভোল্টেজের একক হচ্ছে V, আর R হচ্ছে রোধ, রোধের একক হচ্ছে ওহম, ওহম। তাহলে I বা বিদ্যুৎ প্রবাহের আরো একটা একক হচ্ছে ভোল্ট পার ওহম, এটাও কিন্তু আমার বিদ্যুৎ প্রবাহের একক। তোমাদের পরীক্ষাতে আসে নৈবিত থেকে যে বিদ্যুৎ প্রবাহের একক কি এটা না এটা না এটা বা আরেকটা, ঠিক আছে। তিনটাই কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, এটা মনে রাখতে হবে, কারণ নৈবিত থেকে এটা অনেক বেশি আসে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের বিদ্যুৎ প্রবাহ, এবং বিদ্যুৎ প্রবাহের প্রকারভেদটা একটু জানা দরকার, তেমন ইম্পর্টেন্ট না, তোমাদের খুব বেশি আসে না, শুধুমাত্র জেনে রাখলেই হয় যে বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিসি প্রবাহ বা বলা হয় ডাইরেক্ট কারেন্ট, তোমরা খাতায় লেখো, আমি লিখছি না তোমাদের জন্য, যাতে তোমরা খাতায় লিখতে পারো। ডিসি কারেন্ট বা যেটাকে বাংলায় বলা হয় সমপ্রবাহ, সমপ্রবাহ বা একমুখী প্রবাহ এরকম বলে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এসি কারেন্ট, এসি কারেন্ট বা বলা হয় অল্টারনেটিভ কারেন্ট, যেটাকে বলা হয় প্রতিবর্তী প্রবাহ। প্রতিবর্তী প্রবাহ, ঠিক আছে, অল্টারনেটিভ কারেন্ট। তার মানে আমি সংজ্ঞাটা দেই, তোমরা একটু বুঝে নাও। ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, এটা হচ্ছে সময়ের সাথে সাথে যে বিদ্যুৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হয় না। তোমরা যদি গ্রাফটা একটু দেখো, আমি যদি একটা গ্রাফ আঁকি, যে সময়ের বিপরীতে যদি আমি তড়িৎ প্রবাহ দিয়ে একটা গ্রাফ আঁকি, ঠিক আছে, তাহলে ডিসি কারেন্টের গ্রাফটা হবে এই যে এটা, যে সময়ের পরিবর্তনের সাথে আমার তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। দেখো, সব সময় মানটা সেমই থাকতেছে। তাহলে মানটা সেম থাকলে এটাকে আমরা কি কি পরিবাহী বলবো? প্রবাহ বলবো, সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। তাহলে প্রতিবর্তী বা এসি কারেন্টের গ্রাফটা কেমন হবে? গ্রাফটা যদি আমি সময়ের পরিবর্তে বিপরীতে আমি যদি তড়িৎ প্রবাহ দেই, তাহলে এটার গ্রাফটা হবে এই যে সময়ের সাথে সাথে মানের পরিবর্তন হচ্ছে। তুমি দেখো, এই পয়েন্টে তার মানটা ছিল যা,
এই পয়েন্টে কিন্তু তার মানটা হয়ে গেছে আরো বেশি, ঠিক আছে, মানটা বেড়েছে। আবার এই পয়েন্টে এসে কিন্তু মানটা কমে গেছে। তার মানে এই যে দেখো সময় সময় এই সময় তার মান যা ছিল, এরপরে কিছুক্ষণ পরে সময় কিন্তু তার মানটা সেম নাই। তাহলে সময়ের সাথে সাথে কিন্তু তার বিদ্যুৎ প্রবাহের মানের পরিবর্তন হচ্ছে। এটা কার সংজ্ঞা? এসির সংজ্ঞা বা অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে। আর ডিসি হচ্ছে সবসময় মানটা একই রকম থাকবে। এটা তেমন ইম্পর্টেন্ট না, তবুও একটু জেনে রাখলে ভালো, ঠিক আছে। এখন আমরা হচ্ছে বিভবটা নিয়ে আরেকটু আলোচনা করবো। আমি জানি তোমরা আগের অধ্যায়ে বিভব পড়ে এসেছো। আগের অধ্যায়ে অর্থাৎ স্থির তড়িৎ অধ্যায়ে তোমরা যে বিভবটা পড়েছো সেই বিভবের ধারণা এবং এই অধ্যায়ে অর্থাৎ চলতড়িৎ অধ্যায়ে বিভবের যে ধারণা সেটা এক না। এই কারণে বিভবটা তোমাদেরকে একটু আরেকবার রিভাইজ দিতে হবে। দেখো, স্থির তড়িৎ আমরা যে বিভবটা পড়েছিলাম সেই বিভবটা হচ্ছে এরকম, যে ধরো এটা একটা চার্জ। যখন আমরা কোন একটা চার্জকে একটা স্পেসে রাখি, তখন সেই চার্জটা তার আশেপাশে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে তার বল প্রয়োগ করে। যে এলাকাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র বলি, ঠিক আছে। তাহলে এই চার্জটা কিন্তু এই এলাকা জুড়ে তার বল প্রয়োগ করতে পারবে, এর বাইরে কিন্তু সে কোনো বল প্রয়োগ করতে পারবে না। এখন চিন্তা করো, আমি যদি অসীম থেকে বা এই ক্ষেত্রফলের বাইরের যে কোনো একটা বিন্দু থেকে একটা পজিটিভ চার্জকে ধরে আমি এই তড়িৎ ক্ষেত্রে আনার চেষ্টা করি, তখন কিন্তু এই চার্জ আমাকে বাধা দিবে। দেখো, আমি পজিটিভ চার্জকে পজিটিভ চার্জের কাছে আনতে চাইলে ওরা একে অপরকে বিকর্ষণ করবে না। আবার আমি আনতে চাচ্ছি এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে, যেখানে সে হচ্ছে বল প্রয়োগ করবে। তাহলে এখানে যদি আমি এই চার্জটাকে আনতে চাই, তখন কিন্তু সে বাইরের দিকে একটা বল প্রয়োগ করবে, যে সে আসতে দিতে চাবে না। এই বাইরের দিকে বল প্রয়োগ যেটা করবে সেটার বিপরীতে আমাকে কিন্তু মানে কাজ করতে হবে। এই চার্জটাকে এখানে আনতে এই বলের বিপরীতে আমাকে কাজ করতে হবে। ধরো, এই কিউ পরিমাণ চার্জকে আমাকে এই তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ করতে হয় ডব্লিউ, যেটাকে আমি এখানে লিখি যে কিউ পরিমাণ চার্জকে আমাকে এই তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ করতে হচ্ছে ডব্লিউ। অতএব এক একক চার্জকে আমি কিউ পরিমাণ চার্জকে এনেছিলাম, এখন বলছি এক একক চার্জকে আমার এই তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ করতে হবে ডব্লিউ বাই কিউ, কিউ, তাই না? এই ডব্লিউ বাই কিউ হচ্ছে আমার বিভব স্থির তড়িতের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে স্থির তড়িতের ক্ষেত্রে বিভব V W বাই কিউ। সহজ। কিন্তু চলতড়িতের ক্ষেত্রে এটার ব্যাখ্যাটা একটু ভিন্ন, ঠিক আছে। চলতড়িতের ক্ষেত্রে দেখো, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বর্তনী বলি। কেন? আমার একটা ব্যাটারি আছে বা তড়িৎ উৎস আছে এবং সাথে একটা রোধ আছে এবং এগুলো একে অপরের সাথে সংযুক্ত, সুতরাং এটা একটা কি বলে, এটা একটা বর্তনী, ঠিক আছে। তাহলে এই বর্তনীতে আমরা বলি যে এইখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এই প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে বি প্রান্তে যাবে। কেন? কারণ আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা আমরা জানি। তাহলে অবশ্যই আমার ভিএ এটা বড় ভিবি থেকে, যেহেতু আমার পজিটিভ থেকে মানে এদিক থেকে প্রবাহিত হয়ে ওই দিকে যাবে, তাহলে অবশ্যই ভিএ বড়। কারণ আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা যখন এইভাবে বলি, যখন আমরা শুধুমাত্র এই রোধ নিয়ে কথা বলি, তখন কিন্তু আমরা একটা বিভব ভি বের করতে পারি। বিভব ভি কনস্ট আমরা জানি, ভি কনস্ট আইআর। এটা আমরা পড়ি না, এটা আমরা পড়বো সামনে, তোমরা চিন্তা করো না, আমরা একটু পরে পড়বো। এই ভিতে এই ভি আমরা বের করতে পারি। দেখো, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, ধরো এই দিক দিয়ে আমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ, আর এই রোধের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে এই দুইটাকে ব্যবহার করে আমি যদি বিভব বের করতে চাই, আমরা জানি ভি কনস্ট আইআর, পেয়ে যাবো একটা বিভব। কিন্তু এটাই কিন্তু মেন বিভব না একটা বর্তনীর। চিন্তা করো, আমার এখানে যে একটা ব্যাটারি আছে, ব্যাটারির ভিতরে কিন্তু ব্যাটারির নিজস্ব একটা অভ্যন্তরীণ রোধ আছে। কারণ কি? ব্যাটারি কি দিয়ে তৈরি? ব্যাটারি মূলত তামা বা হচ্ছে কপার বা জিঙ্ক, এই টাইপের জিনিসগুলো দিয়েই তো আমার ব্যাটারি তৈরি হয়। ধরো এটা একটা ব্যাটারি, তাহলে এটার ভেতরে তো এই জিনিসগুলো আছে। তাহলে এটার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময়ও কিন্তু একটা রোধ সেই তড়িৎ ফেস করবে, ঠিক আছে। এই রোধটাকে যদি আমি অভ্যন্তরীণ রোধ ধরি, ঠিক আছে, আমি ধরো আমি এখানে একটা এঁকে দিলাম রোধ, এটা কার রোধ? এটা এই ব্যাটারির নিজস্ব রোধ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, যেটাকে আমি আর দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে এই রোধটাকে যদি এখন আমি আমার
সূত্রে যদি আমি এই রোধটাকে আনি, তাহলে কিন্তু আমার ভি হবে ভি ইকুয়ালস টু আই আর না, দেখো আর তো ছিলই, এখন আরো এক্সট্রা স্মল আর, তাহলে এটাকে যোগ করতে হবে ভি আই আর প্লাস আর। ঠিক আছে, দেখো এই আরটা কিন্তু আমার বাইরের নরমাল যে আর, আমি যে হচ্ছে বাল্ব লাগাই বা যে ডিভাইসটা লাগাই ওই ডিভাইসের যে রোধ সেটা যদি আর হয় নো প্রবলেম। স্মল আরটা হচ্ছে আমার ব্যাটারি নিজস্ব আর। ঠিক আছে, ব্যাটারি নিজস্ব আর। এই সূত্র দিয়ে যখন আমি বিভবটা বের করবো, তখন এই বিভবটাকে আমার আরেকটা নাম দিতে হবে, একটা স্পেশাল নাম দিতে হবে। সেটা তখন আর ভি থাকে না, সেটাকে আমি স্পেশাল নাম দিই ইএমএফ। ইএমএফ, ঠিক আছে, বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি। ঠিক আছে, বুঝতে পারছো? যখন আমি শুধুমাত্র বাইরের রোধটাকে নিয়ে অঙ্ক করব, তখন সেটা নরমাল বিভব বেরোবে, নরমাল বিভব, নো প্রবলেম। কিন্তু যখন এই রোধের সাথে আমি ব্যাটারি নিজস্ব যে রোধটা, অভ্যন্তরীণ যে রোধটা, এটাকে হিসাব করা শুরু করব, তখন কিন্তু আমার এটার নরমাল বিভব থাকবে না, সেটা হয়ে যাবে তড়িৎ চালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, এটাকে আমরা ইএমএফ দিয়ে লিখি। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্কে আসতেই পারে এটা। ঠিক আছে, তোমাকে অভ্যন্তরীণ রোধ দিয়ে দিবে, তোমাকে বলবে তড়িৎ চালক শক্তিটা বের করে দিতে, এটাকে বলা হয় ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। আশা করি তুমি ডিফারেন্সটা বুঝতে পেরেছো, যে এখানে তোমার বিভবটা কেমন আর এই বর্তনীর ক্ষেত্রে বিভবটা কেমন, দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, দুইটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদেরকে অনুরোধ করবো তোমরা না বুঝলে আরো একবার রিভাইন্ড করে ভিডিওটা বুঝে নাও। ঠিক আছে, ওকে। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। আমরা তো এতক্ষণ বলেই আসলাম যে তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। অর্থাৎ এখানে আমার উচ্চ বিভব হচ্ছে VA, এবং এটা বলে দিচ্ছি আমি যে VA টা বড়, এই কারণে তড়িৎ প্রবাহিত হবে হচ্ছে এই দিক দিয়ে, কারণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, এটাই তো আমাদের তড়িৎ প্রবাহের দিক, তাই না? কিন্তু ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় প্রচলিত দিক। এটা কিন্তু অ্যাকচুয়াল বা আসল দিক না, এটা ভুল। আমরা যেটা করি এটা মূলত ভুল। ঠিক আছে, যে তড়িৎ প্রবাহ আমার প্লাস থেকে মাইনাসের দিকে হয়, এটা সম্পূর্ণরূপে ভুল। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এইটা। তড়িৎ প্রবাহ মূলত হয় হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিকে আমার তড়িৎ প্রবাহিত হয়। আমরা জানি তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে এই দিকে, হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে আমার ইলেকট্রনের প্রবাহ হয়। ঠিক আছে, আর ইলেকট্রনের প্রবাহ মানেই তো হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। সুতরাং তড়িৎ প্রবাহের মূল দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। মাইনাস থেকে প্লাস বলতে আমি বোঝাচ্ছি এইভাবে ঘুরে আসবে। মাইনাস থেকে প্লাস মানে কিন্তু এই থেকে এখান থেকে এখানে যেতে পারবে না সে, কারণ এর মাঝখানে অন্তরক পদার্থ থাকে। ঠিক আছে, এই কারণে বি থেকে এ তে এইভাবে যাওয়া পসিবল না। এই কারণে সে সম্পূর্ণ বর্তনীটা ঘুরে তারপর মাইনাস থেকে প্লাস অর্থাৎ বি থেকে এ তে আসে। তাহলে ইলেকট্রনের দিক দিয়ে যাওয়ার সময় আমার এই লাইটটাকে জ্বালিয়ে দিয়ে তারপর আবার বি থেকে এ তে চলে আসে। তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের মূল দিক। কিন্তু আমরা কিন্তু বলি যে তড়িৎ প্রবাহ হয় হচ্ছে এ থেকে বি এর দিকে, মানে প্লাস থেকে মাইনাসের দিকে। কেন বলি তাহলে আমরা এটার রিজনটা হচ্ছে, যখন তড়িৎ প্রবাহ আবিষ্কার হয়েছিল তখন বিজ্ঞানীরা ধরে নিয়েছে যে তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। অর্থাৎ যখন তড়িৎ প্রবাহটা আবিষ্কার হয়েছে তখনও ইলেকট্রন আবিষ্কার হয়নি। ঠিক আছে, এই কারণে আমরা এই দিকটা ধরে নিয়েছি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমার তড়িৎ প্রবাহিত হয়। এটা ধরে নিয়েছি এবং এটা দিয়ে আমাদের সকল হিসাব নিকাশ আমরা করে ফেলেছি। এরপর যখন ইলেকট্রন আবিষ্কার হলো তখন দেখা গেল কি আসলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের জন্য বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। অর্থাৎ এতদিন আমরা যেটাকে প্রবাহের দিক ধরে নিয়েছি সেটার উল্টা দিকটা হচ্ছে আমাদের আসল দিক, সেটার উল্টা দিকটা হচ্ছে মেন দিক। কিন্তু প্রবলেম হচ্ছে এখন আর এটাকে চেঞ্জ করা যাবে না, কারণ ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা যে দিকটা ধরে নিয়েছি এই দিকটা ধরে আমাদের অনেক ক্যালকুলেশন হয়ে গেছে, অনেক
ফর্মুলা আমরা রেডি করে ফেলেছি, এখন সব ফর্মুলাকে যদি আবার চেঞ্জ করতে যাই এটা প্রবলেম হয়ে যাবে। এই কারণে যদিও আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, এটাই বিদ্যুৎ প্রবাহের মূল দিক। কিন্তু এটা জানা সত্ত্বেও আমাদেরকে বলতে হবে যে বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, কারণ ভুলবশত এটা আমরা ধরে নিয়েছিলাম কোন এক সময়, এখন আমরা চাইলেও এটাকে আর চেঞ্জ করতে পারবো না। সুতরাং এটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই বুঝতে পারে না। আবারও বলবো আমি যে বিদ্যুৎ প্রবাহ হয় হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, এটা হচ্ছে প্রচলিত দিক। আমরা বলে আসছি অনেক অনেক আগে থেকে এটা বিদ্যুৎ প্রবাহ হয় এইভাবে, কিন্তু বিদ্যুৎ প্রবাহ এইভাবে হয় না। বিদ্যুৎ প্রবাহ হয় হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহের জন্য, এবং ইলেকট্রনের প্রবাহ হয় হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ নিম্ন বিভবের দিকে উচ্চ বিভবের, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। সুতরাং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মূল দিক, বা মূলত বিদ্যুৎ এই দিকেই প্রবাহিত হয়। কিন্তু আমরা বলি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হয় তার উল্টা দিকে, যেহেতু এটা আমরা কোনো এক সময় ভুলে বলেছিলাম এবং এটাকে এখন আর চেঞ্জ করা সম্ভব না। এই কারণে কেউ জিজ্ঞেস করলে আমরা বলবো যে বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু বিদ্যুৎ প্রবাহের মূল দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। বুঝা গেছে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে এটা বুঝে নাও। এই পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পরিবাহী পদার্থ, একটা অপরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী। ঠিক আছে? পরিবাহী পদার্থ কাকে বলে? বোঝাই যায় যে পদার্থের ভেতর দিয়ে আমার বিদ্যুৎ পরিবাহী হতে পারে তাদেরকে আমি পরিবাহী পদার্থ বলবো। কিন্তু সংজ্ঞাটাতে আরেকটু বলতে হবে যে বিদ্যুৎ পরিবাহী হয় কেন আসলে, মানে পরিবাহী পদার্থের ভেতরে এমন কি আছে যেটা অপরিবাহীর ভেতরে নাই, ঠিক আছে, যার জন্য সেটাকে আমি পরিবাহী বলবো এবং এটাকে অপরিবাহী বলবো। কি এমন আছে এটার ভেতরে যার জন্য আমি এটাকে পরিবাহী বলবো? জিনিসটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। ঠিক আছে? আমরা জানি যে কোন একটা পদার্থের বিদ্যুৎ পরিবহন করার জন্য মুক্ত ইলেকট্রন দরকার হয়, কারণ মুক্ত ইলেকট্রনের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে? তাহলে যদি কোন একটা পদার্থের ভেতরে আমার মুক্ত ইলেকট্রন থাকে, সে অনায়াসে বিদ্যুৎ পরিবহন করতে পারবে, তখন তাদেরকে আমি বলবো পরিবাহী পদার্থ। যেমন হয় হচ্ছে লোহা। একটু চিন্তা করো, লোহা হচ্ছে এই যে এরকম করে থাকে, কেমিস্ট্রিতে আমরা পড়েছি লোহা মানে হচ্ছে ফেরাস। এরকম হাজার হাজার লাখ লাখ লোহা পরমাণু বা ফেরাস পরমাণু একসাথে তারা থাকে কি বন্ধনে বলতে পারো? ওরা কিন্তু ধাতব বন্ধনে আবদ্ধ থাকে একসাথে, নট আয়নিক বন্ধন, নট সমযোজী বন্ধন। এই বন্ধনটাকে কিন্তু আমরা বলি ধাতব বন্ধন। ঠিক আছে? তাহলে ধাতব বন্ধনে যখন তারা আবদ্ধ থাকে তখন তাদের মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে। এই যে একটা করে একটা ইলেকট্রন, প্রত্যেকটার ভেতরে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এটাকে যদি আমি একটু গোল করে দিই, তাহলে আমাদের এই ফেরাসের ফাঁকে ফাঁকে প্রত্যেকটার মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে, এবং যেহেতু ওরা ধাতব বন্ধনে আবদ্ধ, এই ইলেকট্রনগুলা এই কারণে এই ফেরাসের ফাঁকে ফাঁকে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। ঠিক আছে? এবং যেহেতু ওরা মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে, এই কারণে লোহা দিয়ে যে সকল পদার্থ তৈরি, ঠিক আছে, ওরা বিদ্যুৎ পরিবহন করতে পারে, কারণ যে ওদের ভেতরে যে ইলেকট্রন আছে মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রন গুলোই কিন্তু মূলত বিদ্যুৎকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়। ঠিক আছে? তাহলে পরিবাহী সংজ্ঞাটা তাহলে এরকম হবে যে সকল পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন অবস্থিত, মুক্ত ইলেকট্রন থাকে, যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে আমি পরিবাহী বলবো। সিম্পল। তাহলে অপরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই, যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ পরিবহন করার জন্য কোনো মুক্ত ইলেকট্রন নেই, তাদেরকে আমি অপরিবাহী পদার্থ বলবো। এরা কারা? এরা হতে পারে হচ্ছে রাবার, বা হতে পারে হচ্ছে কাঁচ বা কাঠ, এবং সকল অধাতু। এরা সবাই কিন্তু আমার কি
অপরিবাহী, কারণ এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই। যেহেতু মুক্ত ইলেকট্রন নেই তাহলে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না, আর যেহেতু বিদ্যুৎ পরিবহন করতে পারবে না এই কারণে তারা অপরিবাহী। তাহলে অর্ধপরিবাহীটা কি? অর্ধপরিবাহী পদার্থগুলো খুব ইন্টারেস্টিং। ওরা হচ্ছে না পরিবাহী না অর্ধপরিবাহী। ওরা মাঝে মধ্যে পরিবহন করে, মাঝে মধ্যে পরিবহন করে না। এই বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে তাপমাত্রার উপর। তাপমাত্রার উপর ডিপেন্ড করে অর্ধপরিবাহী পদার্থ মাঝে মাঝে পরিবাহীর মতো আচরণ করে, আবার মাঝে মাঝে অর্ধপরিবাহীর মতো আচরণ করে। ঠিক আছে, তার মানে এই যে কোন কোন পদার্থ আছে যাদের তাপমাত্রা তুমি বাড়ালে তাদের মধ্যে হঠাৎ করে মুক্ত ইলেকট্রন ক্রিয়েট হওয়া শুরু করে। এই মুক্ত ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে, তার মানে তাপমাত্রা বাড়ালে সাথে সাথে অর্ধপরিবাহী পরিবাহীর মতো হয়ে যায়। আবার চিন্তা করো, ওই পদার্থগুলোর তাপমাত্রা যখন কমাই ফেলি তখন তারা আবার পরিবহনটা বন্ধ করে দেয়, তাদের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো ভ্যানিশ হয়ে যায়, তারা হচ্ছে আবার অপরিবাহীর মতো কাজ করে। অর্থাৎ অর্ধপরিবাহী গুলা হচ্ছে না পরিবাহী না অপরিবাহী, তারা মাঝে মাঝে পরিবাহীর মতো আচরণ করে, মাঝে মাঝে অপরিবাহীর মতো আচরণ করে, ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার, তাপমাত্রার উপর নির্ভর করে এই বিষয়টা হয়। ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহী হতে পারে আমার হচ্ছে জার্মেনিয়াম। ঠিক আছে, তোমরা একটু লেখো, অর্ধপরিবাহীর উদাহরণ হতে পারে জার্মেনিয়াম বা সিলিকন Fe বা জার্মেনিয়াম। ঠিক আছে, জার্মেনিয়াম এগুলো হচ্ছে মৌল, ফেরাস যেমন মৌল, এরকম জার্মেনিয়াম সিলিকন এরা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থ লোহা মানে ফেরাস হতে পারে, আর কি হতে পারে? অ্যালুমিনিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, জিঙ্ক হতে পারে। তাহলে এরা কিন্তু সবাই পরিবাহী পদার্থ, এরা কিন্তু মুক্ত ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর কাঁচ, রাবার, তারপর কাঠ, অধাতু, সকল অধাতু ওরা কিন্তু পরিবহন করতে পারে না, তারা অপরিবাহী পদার্থ। আর যারা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে মাঝে মাঝে পরিবহন করে, মাঝে মাঝে অপরিবহন করে মানে পরিবহন করে না, তাদেরকে আমি অর্ধপরিবাহী বলবো। ঠিক আছে, এই টপিকটাও ইম্পর্টেন্ট। এখন আমরা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ওমের সূত্র বা অনেকে বলে ওহমের সূত্র। ঠিক আছে, আমরা কিন্তু এটা জেনেছি তাই না, যে এ প্রান্ত থেকে বি প্রান্তে আমার তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ আই প্রবাহিত হবে যখন আমার এ প্রান্তের বিভব হচ্ছে VA, বি প্রান্তের বিভব হচ্ছে VB। আর যেহেতু আমি বলেছি যে এ প্রান্ত থেকে বি প্রান্তে যাচ্ছে, তার মানে অবশ্যই আমার VA-টা VB-টা থেকে বড়, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে যখন আমি বলছি যে এ প্রান্ত থেকে বি প্রান্তে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে VA-টা বড়। এখন যদি আমি বলি যে এ এবং বি প্রান্তের মধ্যেকার বিভব পার্থক্যটা কত, তখন কিন্তু আমাকে V বের করতে হবে। V হচ্ছে VA বিয়োগ VB। দেখো, এটা কিন্তু আমার বিভব, এই প্রান্তের বিভব, এটা হচ্ছে আমার এই প্রান্তের বিভব, কিন্তু এই ভিটা হচ্ছে AB প্রান্তের মধ্যকার বিভব পার্থক্য। দুইটা কিন্তু আলাদা বিষয়, এটা বিভব পার্থক্য আর এগুলা হচ্ছে বিভব। ঠিক আছে, ওহম যিনি জর্জ সাইমন ওহম, উনি হচ্ছে আমাদের এই বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক দেন। উনি বলেন, তোমরা খাতায় লিখবে বিষয়টা, যে যদি তাপমাত্রা স্থির থাকে, লেখো, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ উনি বলেছে যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ প্রপোর্শনাল টু V। এই যে দেখো যে তড়িৎ প্রবাহ ওই বিভব পার্থক্যের সমানুপাতিক, এই কথাটার মানে কি? অর্থাৎ বিভব পার্থক্যটা যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। সমানুপাতিক মানে তো তাই। যদি ব্যস্তানুপাতিক থাকতো, যদি এমন হতো, যদি বলতো ব্যস্তানুপাতিক, আমরা কিন্তু 1/v লিখতাম, তাই না? 1/v লিখতাম ব্যস্তানুপাতিক বললে, তখন কিন্তু বলতাম বিভব পার্থক্য যত বাড়বে তড়িৎ প্রবাহ তত কমবে, কারণ ব্যস্তানুপাতিক কিন্তু এখানে বলে নাই, এখানে বলেছে সমানুপাতিক।
এই কারণে আমরা লিখেছি ভি, অর্থাৎ তড়িৎ প্রবাহটা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বোঝা গেছে? আচ্ছা, আমরা জানি সমানুপাতিক চিহ্ন থেকে যদি আমরা সমান চিহ্নে কনভার্ট করতে চাই, অর্থাৎ আই সমান লিখতে চাই, তখন এই পাশে আমাদেরকে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক দিতে হয়। এই ক্ষেত্রে সেই ধ্রুবকের মান হচ্ছে জি। জিটাকে বলা হয় পরিবাহিতা। তোমরা একটু দেখতে পারো, এই জিটাকে বলা হয় পরিবাহিতা। জি, এই জি কে বলা হচ্ছে পরিবাহিতা। এটা একটা কনস্ট্যান্ট, যেহেতু আমরা সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্নে এনেছি, এই কারণে আমাদেরকে একটা কনস্ট্যান্ট দিতে হবে এখানে। এই কনস্ট্যান্টটা না রেখে আমরা এটাকে চেঞ্জ করে দিই। আমরা জানি যে পরিবাহিতা জি সমান 1/r, এটা আমরা জানি। পরিবাহিতা জি সমান 1/r। আর হচ্ছে রোধ। যেটা হলো একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের যে বাধা, সেটাকে যদি আমি রোধ বলি, তাহলে বিদ্যুৎ পরিবাহিতা তার উল্টা হবে। ঠিক আছে? বিদ্যুৎ পরিবাহিতার উল্টাই তো রোধ হবে। বিদ্যুৎ পরিবাহিতা মানে কি? যত স্বাচ্ছন্দ্যে চলতে পারবে বিদ্যুতের ভেতর দিয়ে, এটা কিন্তু আমরা পরিবাহিতা বলবো। তাহলে রোধ যেটা, বাধা যেটা, সেটা তার বিপরীত হবে। এই কারণে এটাকে জি সমান হচ্ছে 1/r। ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে লিখতে পারি জি এর বদলে আই সমান 1/r ভি। ঠিক আছে? এখন এখান থেকে আমি যদি আর এর মানটা বের করি, তাহলে আর ইকুয়ালস টু, সরি আর না, আমরা যদি ভিটা বের করি, ভিটা দেখো, ভিটা বের করতে চাচ্ছি, তাহলে আরটা ওই পাশে চলে যাবে। তাহলে ভি ইকুয়ালস টু আই আর। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সূত্র, ওহমের সূত্রের মূল চেহারা এটা। ঠিক আছে? আবারও বলি, ওহম বলেছেন যে তাপমাত্রা যদি স্থির থাকে, এই কথাটা না বললে কিন্তু ওহমের সূত্র হবে না। তাপমাত্রা যদি স্থির থাকে, তখন কোন পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটা ওই দুই পরিবাহীর মধ্যে, ওই দুই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিতে চাই, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট লিখতে হবে এখানে। সেই কনস্ট্যান্টটাকে বলা হয় পরিবাহিতা। কিন্তু পরিবাহিতা তো আমরা বের করতে চাচ্ছি না। আমরা দেখো, যখন আমি চিত্রটা এঁকেছি, আমি এখানে একটা রোধ আগে থেকেই দিয়ে রেখেছি, রোধ। তাহলে আমাকে রোধ টানতে হবে সূত্রে। এই কারণে আমরা আবার জানি পরিবাহিতা জি সমান 1/r। পরিবাহিতা যা, রোধ তার উল্টা। পরিবাহিতা মানে হচ্ছে কত স্বাচ্ছন্দ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে একটা পরিবাহীর ভেতর দিয়ে, আর রোধ হচ্ছে তার উল্টা। পরিবাহী কতটা বাধাপ্রাপ্ত হলো ওই পরিবাহীর মধ্য দিয়ে যেতে গিয়ে, বিদ্যুৎ প্রবাহটা কতটুকু বাধাপ্রাপ্ত হলো, সেটা হচ্ছে আমার রোধ। তাহলে অবশ্যই এটা পরিবাহীর উল্টা হবে। এই কারণে জি ইকুয়ালস টু 1/r। ঠিক আছে? তাহলে জি এর বদলে আমরা লিখতে পারি 1/r। এটা আমাদের অ্যাকচুয়াল সূত্র না, আমরা একটু সুন্দর করে সাজালে ভি ইকুয়ালস টু আই আর। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। এবং ওহমের সূত্রের গ্রাফটা তোমাদের একটু জানতে হবে। গ্রাফ অনেক সময় আসে যে, আমরা বলেছিলাম যে যেটা আই প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ এই পাশে যদি আমি ভি দেই, এই পাশে যদি আমি আই দেই, তাহলে বলতো যে যখন ভি বাড়বে, যখন আমার বিভব পার্থক্য বাড়বে, তখন কি রোধ আমার বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ আমি বলেছিলাম সমানুপাতিক। আমার ভি যত বাড়বে, আই তত বাড়বে। এই কারণে আমাদের গ্রাফটা হবে এইটা। বুঝতে পারছো? চিন্তা করো, এই পয়েন্টে ভি বেড়েছে আমার কিছুটা, আমার আইও কিন্তু কিছুটা বেড়েছে। ঠিক আছে? যে কিছুক্ষণ পর এখানে আমার ভিটা আরো বেড়েছে, আমার আইটাও কিন্তু আরো বেড়েছে। কিছুক্ষণ পর ভিটা আরো বেড়েছে, আইটা আরো বেড়েছে। বুঝতে পারছো? যে আইটা এই যে আই, তাহলে আইটা কিন্তু বেড়েছে। এটাকে বলা হয় হচ্ছে ওহমের সূত্রের গ্রাফ। অনেক সময় আসতে পারে। আর আমরা যে হচ্ছে রোধ, ঠিক আছে, এই যে এখান থেকে যদি আমি একটু দেখি, যে এখান থেকে যদি আমি রোধটা বের করি, এখন রোধ আর আর ইকুয়ালস টু, দেখো আরটা বের করতে চাচ্ছি, তাহলে আইটা ওই পাশে চলে যাবে, তাহলে ভি বাই আই। আমি রোধের এককটা বের করতে চাচ্ছি। রোধের এককটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা বের করতে চাই, দেখো আমার হচ্ছে ভি, ভি মানে হচ্ছে ভোল্ট, তার মানে ভি, আর আই মানে হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার।
আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। তাহলে এটাকে লিখতে পারি ভোল্ট পার অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে রোধ মানে কিন্তু ভোল্ট পার অ্যাম্পিয়ার। এখন রোধটা যেহেতু আমার একটা স্পেশাল কনস্ট্যান্ট, এই কারণে ওর এককটাকে আমরা একটু স্পেশালি লিখি, এটাকে বলা হয় ওহম। আমরা শুরুর দিকে হয়তো দেখেছিলাম এইটাকে আমরা ওহম বলি। অর্থাৎ তোমাদের নৈবিতিক আসতে পারে যে রোধের একক এইটাও, আবার এই রোধের একক কি আবার এইটাও, ঠিক আছে। তাহলে দুইটাই কিন্তু রোধের একক, তোমাদের নৈবিতিকে যে কোনো একটা আসতে পারে। এখান থেকে কিন্তু আমরা বলতে পারি 1 ওহম সমান হচ্ছে 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। এটা কেন লিখলাম? কারণ তোমাদের ওহমের সংজ্ঞাও অনেক সময় চাবে। তখন তোমরা বলবা যে কোন একটা বর্তনী, কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে, তখন তোমরা বলবা কোন একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার ভেতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন সেই পরিবাহীর রোধকে আমরা 1 ওহম বলবো, ঠিক আছে। আবারও বলি যে কোন একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন সেই পরিবাহীর রোধকে আমরা 1 ওহম বলবো, ঠিক আছে। তোমাদের ওহমের সংজ্ঞাটাও কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে, মাঝে মধ্যে আসে, ঠিক আছে। তাহলে তোমরা আরেকটা জিনিস দেখো যে এখানে যে পরিবাহিতা জি সমান কিন্তু 1/r লিখেছি, আবার আমরা আর এর একক কিন্তু পেলাম ওহম, ঠিক আছে। এটাকে কিন্তু অনেক সময় ও এইচ এম ও লেখে, ওহম। তাহলে এবার যদি আমি তোমাকে বলি পরিবাহিতা বা জি এর এককটা বের করে দিতে, তাহলে জি এর এককটা কিন্তু কোথায় লিখবো? এখানে লিখি জি এর এককটা G = 1/r, আর এর এককটা কি পেয়েছি আমরা? 1/ওহম, OHM। তখন যখন এটাকে আমরা উল্টা করে দিই তখন এটা হয়ে যায় MHO, ঠিক আছে। এই MHO এটা কিন্তু আবার আমার পরিবাহিতা বা জি যেটা সেটার একক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ওহমের সূত্র। ওহমের মেইন সূত্রটাই তোমরা জেনে রাখবা, V = IR। এটাই আমার এক মূল হচ্ছে সূত্র, এবং এটা জানতে হবে। এবং গ্রাফটা আশা করি মনে আছে যে V যত বাড়বে I তত বাড়বে। এই কারণে তোমাকে x অক্ষে রাখতে হবে V আর y অক্ষে রাখতে হবে I, এবং গ্রাফটা এরকম হবে যে যত V বাড়বে তত I বাড়বে, ঠিক আছে। যত এই দিকে বাড়বে তত উপরের দিকেও বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ওহমের ব্যাখ্যা, এবং আশা করি নেক্সট ক্লাসে আমরা রোধ নিয়ে আলোচনা করব। এবং অনেক বেশি দুঃখিত, আমার সাউন্ডের জন্য আমার মাইকটা নষ্ট হয়ে গেছে। আশা করব, আমি এনশিওর করি যে পরের ভিডিওতে আমার মাইকটা থাকবে, তখন তোমরা আমার ভয়েসটা আরো ভালো করে শুনতে পাবে। সুতরাং আজকে এখানেই শেষ। তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করি যা পড়িয়েছি তোমরা ঘরে পড়বে, কারণ এগুলো না পড়লে পরে যখন অন্য রোধ পড়াবো তখন সেগুলো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। গুড বাই।